হিলস করতে গিয়ে মনে হচ্ছে হিলসে এসেই মারা যাবো। এখনো বলবে কি করতে হবে, -6। মনে হচ্ছে কখন ফ্লাইট থেকে নেমে ছুটতে গিয়ে বরফের মাঝে, প্রকৃতির মাঝে নিজেকে এই বরফের চাদরে মুড়ে ফেলবো। এইরকম সৌন্দর্য দেখে গাড়ির ভেতরে কাঁচ নামিয়ে বসে থাকা আমার পক্ষে তো সম্ভব নয়। সেই লকডাউনের কথা মনে পড়ছে, যখন সে একা একা ঘুরছিলাম বাইক নিয়ে। আজও যেন সেই পরিস্থিতি। 72 ঘন্টা, মাত্র 72 ঘন্টা সময় ছিল আমার হাতে, নিজের দেশ ভারতবর্ষের উত্তরে জম্মু কাশ্মীরে কাটানো কয়েকটা দিনকে সাক্ষী করে, নতুন বছর 2026-এর প্রথম ভ্রমণ সিরিজ লেখার ইচ্ছেকে সঙ্গী করেই শীতকাল আসলে প্রত্যেক বছরের মতো এবারও জানুয়ারি মাসের কয়েকটা দিন কেটেছিল কাশ্মীর আর হিমাচলে। 2023 সালের পর আবারও 2026, এত স্নোফল পেয়েছি যে কাশ্মীরকে আবারও নতুন করে ভালোবেসে ফেলেছি। আর আজকের এই ব্লগ অবশ্যই সেই সব বাঙালি পর্যটকদের ভ্রমণকে ত্বরান্বিত করবে যাদের 2026 সালে ট্যুর আইটেনারিতে কাশ্মীর রয়েছে, আর তাদেরও যাদের কাছে ছুটি কম অথচ ভূস্বর্গ বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রবল। কম সময়ে কিভাবে কাশ্মীর ভ্রমণ উপভোগ করা যায় আগামী 72 ঘন্টা তারই এক এবং অন্যতম গাইডলাইন। আজ 25 জানুয়ারি 2026, জানুয়ারি মাসের প্রায় শেষ সপ্তাহ। এই জানুয়ারির লাস্ট উইকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, মানে যেখানে পাহাড় রয়েছে, যেমন হচ্ছে মানালি, ওদিক থেকে সিমলা, এদিক থেকে জম্মু কাশ্মীর, লাদাখ, সব জায়গায় শুরু হয়েছে দুর্দান্ত স্নোফল, সেই 2023 সালের মতো। তো প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু বেরিয়ে পড়েছি জম্মু কাশ্মীরের পথে 3 দিনের জন্য। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা এয়ারপোর্টের গেট নাম্বার 25-এর কাছে, যেখান থেকে আমার ফ্লাইট রয়েছে ভোর 5:30 কলকাতা থেকে দিল্লির পথে, এবং পরবর্তী ফ্লাইট হচ্ছে দিল্লি থেকে শ্রীনগরের পথে। আর এখান থেকে আমাদের বোর্ডিং শুরু হবে হচ্ছে ভোর 4:45টার সময়। আর এই ভোরবেলার ফ্লাইট মানে ভোর রাতের ফ্লাইট, বুঝতেই পারছেন ঘুম তো পড়ে গিয়েছে, কিন্তু এনার্জি ধরে রাখতে হবে আজ রাত পর্যন্ত। এই মুহূর্তে কলকাতার ওয়েদার বলছে 17 ডিগ্রি। যখন আমরা শ্রীনগরে পৌঁছাবো এবং শ্রীনগর থেকে আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছাবো, তখন দেখবো হচ্ছে আমাদের ওয়েদার কতটা প্লাস থাকে আর কতটা মাইনাস থাকে। দু একজন দর্শক বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে এয়ারপোর্টে, তো তাদের গন্তব্য কাশ্মীর। আমি বললাম, কেন এখন আপনারা কাশ্মীর যাচ্ছেন? বলছে স্নোফল দেখতে। 2026 সালে দুর্ঘটনায় পৌঁছেও সমস্যা আজও একই রয়ে গিয়েছে। কলকাতা থেকে কাশ্মীর মানে শ্রীনগর যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই। সেই জম্মু তাওয়ায় পৌঁছে ট্রেন বদল করা, কিংবা দিল্লি গিয়ে আবারও ট্রেন বদল করে কাটরা পৌঁছে বন্দে ভারত ধরা। যাদের কাছে সময় কম তাদের জন্য ফ্লাইটই একমাত্র বিকল্প। তবে এক্ষেত্রেও কোনো ননস্টপ ফ্লাইট নেই, সবগুলোই ভায়া দিল্লি না হলে ভায়া চণ্ডীগড় ওয়ান স্টপ ফ্লাইট, যদিও টাইম সেভিং। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আমাদের এই ফ্লাইট জার্নি হয়েছে ঘন্টা 2 মতো। 5:30টায় ছেড়ে মোটামুটি 7:45 নাগাদ আমরা দিল্লি পৌঁছে যাব, এবং পরবর্তী দিল্লি থেকে শ্রীনগরের যে ফ্লাইট সেটা ধরার জন্য আমাদের কাছে বা আমার কাছে কিন্তু সাফিসিয়েন্ট সময় থাকবে। শুধু ফ্লাইটে ট্রাভেল করলেই হবে না, ফ্লাইটে কিন্তু ব্যাগ ম্যানেজমেন্ট একটা বড় কথা। তো এখানে আর কি লোকাল ট্রেনে যেরকম করে আমরা ব্যাগটাগ রাখি, দাদা আমারটা আস্তে টিপুন, আস্তে ঠেলুন, ভেঙে যাবে, তো এইভাবে আর কি ঠেলে টিপে সেট করে দিয়েছি। এই ফ্লাইটে আমার সিট নাম্বার হচ্ছে 35A। সামনের দিকে সিট আমি বুক করার সময় দেখছিলাম 1200, 1400, 600, 800, হিসাব করে দেখলাম যে আমার বাজেট অনুযায়ী এই 35A যে সিট, সেটাই আর কি যে অ্যাড অন করেছি, এটাই আমার বাজেটের জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আর সেই সাথে আরেকটা কথা বলে রাখি যে কলকাতা থেকে দিল্লির ফ্লাইটের সিট আপনার যেমনই হোক না কেন, দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইটের সিট কিন্তু চুজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, মানে ফ্লাইটে যখন যাচ্ছেন ওপর থেকে নিচের দিকে তাকাবেন, এই যে চারিদিকে প্রচুর বরফ পড়ে থাকে, ওটা কিন্তু মিস করে চলবে না। তা সেক্ষেত্রে আপনি ফ্লাইটের কোন দিকে সিট নেবেন সেটা তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আপনারাও কিন্তু ওরকম সিটই বুক করবেন। কলকাতা থেকে দিল্লির পথে আমাদের এই ফ্লাইট হচ্ছে ইন্ডিগোর 6E513। এখান থেকে ছাড়বে হচ্ছে ভোর 5:30 এবং দিল্লি গিয়ে পৌঁছাবে হচ্ছে সকাল 7:50। কলকাতা থেকে দিল্লির পথে সঠিক সময় টেক অফ করল ইন্ডিগোর 6E513। আপাতত ঘন্টা 2 সময় একটা সিটে চুপচাপ বসে থাকা, না হলে ঘুমানোর চেষ্টা করা। মনে একটা প্রশ্ন আসতেই পারে, যদি ফ্লাইট কস্টলি হয় বা হাতে সময় কিংবা ছুটি বেশি থাকে, সেক্ষেত্রে ট্রেন জার্নি করলে কত কি সময় লাগবে বা কতবার ট্রেন বদল করতে হবে, সেটাও একবার আমরা দেখে নিই এই চার্টের মাধ্যমে। অপশন 1, কলকাতা থেকে সপ্তাহে প্রতিদিন চলা জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া থেকে সপ্তাহে 3 দিন চলা হিমগিরি এক্সপ্রেস,
কিংবা শিয়ালদা থেকে সপ্তাহে একদিন চলা হামসাফার এক্সপ্রেস ধরে জম্মু তাওয়ায় পৌঁছে তারপর সেখান থেকে বাস কিংবা ছোট গাড়িতে কাটরা স্টেশন গিয়ে সেখান থেকে পরবর্তী বন্দে ভারত এক্সপ্রেস ধরে শ্রীনগর পৌঁছানো যায়। অপশান 2, হাওড়া কিংবা শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ধরে দিল্লি, তারপর সেখান থেকে ট্রেন বদল করে কাটরা, আবারও কাটরা থেকে পরবর্তী বন্দে ভারত এক্সপ্রেস ধরে শ্রীনগর পৌঁছানো যায়। ট্রেনে আসলে খরচ কম হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পরপর কানেক্টিং ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া, বিশেষ করে পিক সিজনে একটু চাপ হয়ে যায়। সেক্ষেত্রে ফ্লাইটের টিকিট কস্টলি হলেও জার্নির সময় অনেকটাই সেভ হয়ে যায়। কলকাতা থেকে দিল্লি ফ্লাইট চলেছে দেশের পূর্ব দিক থেকে মধ্যবর্তী অংশে। সানরাইজ হচ্ছে, তবে ফ্লাইটের ব্যাক সাইডে। সেই কারণে ওই দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারলাম না। তবে সেই প্রথম আলোর ছটায় রাতের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে দেখা দিল ভোরের প্রথম আলোর। কিছু সময় পর ঘোষণা হলো আমাদের ফ্লাইট ল্যান্ড করতে চলেছে দিল্লি এয়ারপোর্টে। সময় সকাল 7:36। ফাইনালি আমাদের ফ্লাইটের চাকা ছিল দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল নাম্বার 1-এ। আর গতকাল রাত্রে তো একদম ঘুমোয়নি, ফ্লাইটে যে ঘুমানোর চেষ্টা করছি আর উল্টো পাল্টা স্বপ্ন দেখে আঁতকে উঠছি। এই ফ্লাইট নেমে যাচ্ছে, এই ফ্লাইট কোথায় কোন পাড়ার গলিতে ল্যান্ড করে যাচ্ছে, উল্টো পাল্টা স্বপ্ন। ঘুমের তো পুরো 108। তার উপরে কে নাক ডাকছে, কে বিষাক্ত গ্যাস ছাড়ছে। ট্রেনের দরজা হলো তো একদম ট্রেনের দরজায় দাঁড়িয়ে নিঃশ্বাস নিতাম করে, আর এখানে বিষাক্ত গ্যাস। ডায়েরির পাতা খুলে লিখছিলাম আমার কাছে ফ্লাইট জার্নি সময় বাঁচানোর চেষ্টা মাত্র, না হলে ঘন্টার পর ঘন্টা এক জায়গাতে একইভাবে বসে থাকা এইও একরকম শাস্তিসম। আর ভোরের ফ্লাইট মানেই আগের দিন রাতে ঘুমের দফারফা, আর এই রাত জাগা ক্লান্তির ছাপ রয়ে যায় পুরোটা দিন নিজের কাজকর্মে। ভেবেছিলাম দিল্লি পৌঁছে বোধহয় গরম হবে, একদমই নয়। দিল্লির টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি, কলকাতা থেকে 2 ডিগ্রি মাত্র বেশি। বাট এয়ারপোর্টে কিন্তু ভালো রকম ঠান্ডা আছে। তবে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমার যে পরবর্তী ফ্লাইট শ্রীনগর যাওয়ার জন্য, সেটা কিন্তু এই টার্মিনাল থেকেই, মানে টার্মিনাল 1 থেকে। আমাকে টার্মিনাল চেঞ্জ করতে হবে না। তো এর মধ্যে যদি সময় সুযোগ পাই তাহলে একবার লাউঞ্জ অ্যাক্সেস করতে হবে, কারণ সকালবেলায় একটুখানি চা মুড়ি আর গরম জল খেয়ে শুরু করে দিয়েছি দৌড়াদৌড়ি। ঘুম হয়নি ঠিক আছে, ঘুম তাও সহ্য করা যায়, বাট খিদে সহ্য করাটা মুশকিল। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, দিল্লি এয়ারপোর্টে এই যে টার্মিনাল তো চেঞ্জ করতে হলো না, কিন্তু ফ্লাইটকে চেঞ্জ করতে হবে। যখনই এয়ারক্রাফট চেঞ্জ করতে হবে এবং পরবর্তী ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট আমি ধরতে হবে, সেক্ষেত্রে কিন্তু দুটো ফ্লাইটের মধ্যে ব্যবধান যেন মিনিমাম 1 ঘন্টার ওপরে থাকে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু আরেকবার সিকিউরিটি হবে। হ্যাঁ, সিকিউরিটি তো বেশি ভিড় নেই এখন, ডোমেস্টিক সিকিউরিটি, কিন্তু সময় তো লাগে, সব কিছু বের করতে হয়, সব কিছু আবার ব্যাগে ভরতে হয়। তো মনে রাখবেন যেন 1 ঘন্টা ব্যবধান থাকে। লাগেজ অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, বাট আপনাকে ট্রান্সফার হতে কিন্তু সময় লাগবে। তো সিকিউরিটি হয়ে গেল, তারপরে চলে এলাম টার্মিনাল 1-এ। এবার যাবো হচ্ছে লাউঞ্জে, দেখি কিছু খাওয়া দাওয়া করি। দিল্লি এয়ারপোর্টের ডোমেস্টিক লাউঞ্জে খাওয়ার কোয়ালিটি মোটামুটি হলেও ভিড় ভালোই থাকে। সঙ্গে প্রায়োরিটি পাস থাকায় লাউঞ্জ অ্যাক্সেস করতে কোনো সমস্যাই হলো না। আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে ওমলেট, বয়েলড এগ রয়েছে, সসেস রয়েছে, কেসরি হালুয়া রয়েছে, ডালিয়া রয়েছে, পনির ভাজি রয়েছে, পাও রয়েছে, শাক টাক এসব, টমেটো ফমাটো, দই তো এসবই রয়েছে। এই দিকটা রয়েছে চাটনি, আর রয়েছে এখানে টি কেকস। এই কেকটা খেতে খুব ভালো। এখানে সাউথের কিছু খাবার দাবার রয়েছে, ইডলি রয়েছে, সাম্বার রয়েছে, এই দিকে রয়েছে মাফিন। আমি এখানে নিয়েছি হচ্ছে এই দেখুন এরকম একটা কেক, একটা মাফিন। মাফিনটা খেয়ে দেখবো কীরকম খেতে। সসেস নিয়েছি, 2টো ডিম সেদ্ধ নিয়েছি, কুসুম ছাড়া খাবো, শশা নিয়েছি, আর হচ্ছে ছোলা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ব্ল্যাক টি। সকালে ব্রেকফাস্টে ফল থাকবে, ভুট্টার দানা থাকবে, গ্রিন মটর থাকবে, মানে খুব কম আইটেম, মিনিমাম আইটেম। ব্রেকফাস্ট পর্ব সম্পূর্ণ করে চলে এলাম দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল নাম্বার 1-এর গেট নাম্বার 14-র কাছে। আমার পরবর্তী ফ্লাইট দিল্লি থেকে শ্রীনগরের বোর্ডিং এখান থেকেই হবে। নাটকের তো শেষ নেই। জানি না কালকে 26 জানুয়ারি বলে কিনা এত কড়াকড়ি। আমাকে বলছে আপনার ব্যাগ দেখান, দেখালাম, দিয়ে বলছে ব্যাগটা ভারী কেন। বললাম যা বাবা, ব্যাগ ভারী কেন সেটা তো আমারও সমস্যার কারণ। বললাম ল্যাপটপ আছে। বলছে ল্যাপটপ এত ভারী হয় না, বার করে দেখান, দেখালাম। তারপরে বলছে সবুজ সবুজ কি ব্যাগের মধ্যে। বললাম ওটা হচ্ছে পেয়ারা, ওয়েভা। বললো ঠিক আছে, দিয়ে একটা স্ট্যাম্প মেরে দিল যে অল ওকে। কৌশিকের সঙ্গে কাশ্মীরের সম্পর্কটা অন্য লেভেলের। বসে পড়লাম সিটে। এখানে আমার সিট নাম্বার হচ্ছে 29-এ। এখানেও চেষ্টা করেছি যতটা কম খরচ করে সিট অ্যাড অন করা যায় উইন্ডো সাইডে। নিজের শিডিউল মেনেই ঠিক সকাল 9:35 দিল্লি থেকে শ্রীনগরের পথে যাত্রা শুরু করলো ইন্ডিগোর 6C6016। দিল্লি থেকে শ্রীনগর ফ্লাইটে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 10 মিনিট। কলকাতা থেকে শ্রীনগর 1 স্টপ ফ্লাইট, ডিউরেশন আর লেওভার নিয়ে ম্যাক্সিমাম 5 থেকে 6 ঘন্টা। যাদের কাছে সময় কম তাদের কাছে একবেলাতে কাশ্মীর পৌঁছে যাওয়ার
এটাই বেস্ট ওয়ে। দিল্লি থেকে টেক অফ করার কিছু সময় পরে ফ্লাইট যে উচ্চতায় পৌঁছায় তাতে জানলার বাইরে সবকিছুই প্রায় ঝাপসা। মনে প্রশ্ন আসতেই পারে, কিছুই কি দেখা যাবে না? এই সময় ধৈর্য হারালে চলবে না, কারণ প্রথম 40 মিনিট প্রায় সবকিছুই ঝাপসা থাকবে। গল্প শুরু হবে তখন থেকে যখন ফ্লাইট জম্মু তাওয়াই পার করে আরও এগিয়ে যাবে শ্রীনগরের দিকে। ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ একটা মিষ্টি সুরেলা গলার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। মিস্টার পাল, মিস্টার পাল, এত সুন্দর করে তো কখনো আমাকে ডাকেনি। তারপরে দেখলাম যে বিমান সেবিকা ম্যাডাম। বলে হ্যাঁ বলুন বলুন, ঘাবড়ে গেছি, কী হয়েছে? যে বলছে যে আপনার জন্য কেক। কেক? তখন মনে পড়লো কেক তো অর্ডার দিয়েছিলাম, মানে সিট যেমন অ্যাড অন করেছিলাম তেমনি ফুডও অ্যাড অন করেছিলাম। তখন তো জানতাম না যে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবো কি পারবো না, সময় হবে কি হবে না, তো ফ্লাইটে খিদে পাবে, তো তার জন্য আর কি কেক অর্ডার করেছিলাম। কালকে রাত্রেই করেছিলাম, এটা অ্যাড অন করেছিলাম ওই ওয়েব চেক ইন করার সময়। তো এখন তো এটা কাজে লাগবে না, এটা পরে কাজে লাগাবো। ফ্রুট কেকের সঙ্গে অ্যাড অন ছিল চা কিংবা কফি, আর হারানো এনার্জি ফিরিয়ে আনার জন্য ব্ল্যাক কফির কোনো বিকল্পই হয় না। হোস্টেল লাইফে কম বেশি সবার কাছে একটা করে হিটার থাকতো, জল গরম করা হিটার, ছোট হিটার, মাঝারা হিটার, বড় হিটার। তো রাত্রেবেলায় যখন ঘুম আসতো, কিন্তু পড়তে হবে, ঘুমোলে চলবে না, তো আমরা অনেকেই কফি বানিয়ে খেতাম, ব্ল্যাক কফি। ওখানে জলের কোনো মাপ থাকতো না, 1 গ্লাস জল, তার মধ্যে কফি, জল গরম করে কফি গুলে দিতাম। একদম তিতো তিতো কফি হতো। কেউ কেউ আবার 1 মুঠো চিনির মধ্যে দিয়ে দিত তিক্ততা কাটানোর জন্য। তো এখানে যে কফি দিয়েছে না, ব্ল্যাক কফি ঠিক আছে, বাট টেস্ট নেই, জল বেশি হয়ে গেছে। আর কফিতে জলটা কম দিতে হয়, এত জল দিয়েছে তার মধ্যে কফি দিয়ে গুলিয়ে দিয়েছে, চলবে না। আসছে, সে আসছে, কে আসছে ভাই, কে আসছে? আরে বরফে ঢাকা পাহাড় আসছে। আমাদের পাইলট সাহেব ঘোষণা করেছেন যে আর 20 মিনিট পরেই আমরা শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করব এবং আমরা স্নো দেখতে পাবো। আর টাইম স্টার্টস নাও। এই যে বরফটা দেখছেন, এটা কিন্তু জম্মু রিজিয়নে, এখনও কিন্তু আমরা শ্রীনগর পৌঁছাইনি, তার আগেই কিন্তু এরকম বরফ রয়েছে। আর শুধু আমি নই, যত ট্যুরিস্ট রয়েছে সবাই কিন্তু ফ্লাইটের জানলা দিয়ে এই নৈসর্গিক দৃশ্য ক্যামেরাবন্দি করছে। আমরা খুব তাড়াতাড়ি শ্রীনগরে ল্যান্ড করব এবং যত আমরা শ্রীনগর আগে পৌঁছাচ্ছি তত এই যে বরফে ঢাকা পাহাড় সেটা কিন্তু আরও আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, কিন্তু পাহাড়ে নয়, নিচে মেঘগুলো। কাশ্মীর বেড়াতে যাচ্ছি এবং কাশ্মীর পৌঁছানোর ঠিক আগে, ফ্লাইট ল্যান্ড করার ঠিক আগের মুহূর্তে যখন এই বরফে ঢাকা পাহাড় দেখবো, মনের ভেতরে অদ্ভুত একটা আনন্দ শুরু হবে এবং মন বলবে যে এখন উপর থেকে দেখছি পাখির চোখে। এরপরে যখন আমরা ওই বরফের পাহাড়ে পৌঁছাবো এবং বরফ নিয়ে খেলা করবো, তারপরে যদি স্নোফল হয়, ও কাশ্মীর কাশ্মীর। আমি সকালে কি বলেছিলাম যে 72 ঘন্টার সময় রয়েছে আমাদের কাছে, আর এই 72 ঘন্টায় একদম ফাটিয়ে এনজয় করতে হবে। ফ্লাইটের উচ্চতা কমে আসার সময় দেখলাম মেঘের আড়াল থেকে একবারের জন্য সূর্য উঁকে দিয়েছিল, আর সেই ঝলকে ক্যামেরাবন্দি করলাম এই উপত্যকা সৌন্দর্য। নিচে ছোট বড় সব পাহাড়গুলো বরফের চাদরে প্রায় ঢেকে গিয়েছে। মাঝে মাঝে মাথা উঁচু করে জেগে রয়েছে পাহাড়ের ওপরে জন্মানো সবুজ পাইন গাছের জঙ্গল। গাছগুলো পুরোপুরি ঢেকে যাওয়ার জন্য প্রয়োজন আরও একটা দীর্ঘ সময়ব্যাপী তুষারপাতের, আর সেটা দেখার জন্যই তো এত দূরে ছুটে আসা। কাশ্মীর যে কত সুন্দর তার ট্রেলার শুরু হয়ে যায় এই 1 ঘন্টা যাত্রাপথের প্রায় শেষ দিকে এসে। ফ্লাইট যখন শ্রীনগরে ল্যান্ড করবে না, তখন বরফ ঢাকা বড় বড় পাহাড়গুলো দেখতে পাবেন না, ওগুলো আমরা আগে ছেড়ে এসেছি। এবার এই যে শ্রীনগরের আশেপাশে যত সব ছোটো ছোটো গ্রাম আছে না, পুরো জায়গাটা একদম সাদা হয়ে আছে। যখন সুইজারল্যান্ডে গিয়েছিলাম, সেই জুরিক এয়ারপোর্টে যখন ফ্লাইট ল্যান্ড করছিল, সেই সময় যেমন সবুজ দেখেছিলাম, চারিদিকটা সবুজে সবুজ, এই শ্রীনগর ঢোকার ঠিক আগে এই যে আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে না, সব বরফে ঢাকা। চাষের জমি থেকে শুরু করে সবুজ মাঠ, খোলা আকাশের নিচে সবকিছুই বরফের আস্তরণে মোড়া। ঘনবসতি এলাকায় বাড়িঘর আর সেই সঙ্গে কালো পিচের রাস্তা, ওই দুটো জিনিসই একমাত্র বোঝা যাচ্ছে। বাকি সবটাই যেন আইসল্যান্ড। ভিসা চলে আসা সত্ত্বেও শারীরিক অসুস্থতার কারণে সাইবেরিয়া যেতে না পারার কষ্টটা আজ কোথাও যেন ধীরে ধীরে লাঘব হচ্ছে। শীতকালে ভারতবর্ষের উত্তর দিক, বিশেষ করে হিমাচল, কাশ্মীর কিংবা লাদাখ, ছবিটা সর্বত্রই এক। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল এ আমাদের ভারতবর্ষ। আর ফ্লাইটে ট্রাভেল না করলে বোঝা সম্ভব নয় এই বরফের বিস্তার দূর থেকে দূরান্তরে। শ্রীনগর শহরের আমরা একদম কাছেই চলে এসেছি। এখন নিচ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে না, পিচ রাস্তা দিয়ে সেগুলো দেখা যাচ্ছে। এখানে রেল লাইনও রয়েছে, রেল লাইনের দুপাশে বরফে ঢাকা। যদি পারি একটা ছোট্ট করে ট্রেন রাইড করে নেবো,
আমার এই সময় সাইবেরিয়া যাওয়ার প্ল্যান ছিল, ভিসা করা শেষ রাশিয়ার, সেই সাথে জ্যাকেট ট্যাকেট সব কিনে প্রস্তুত। শরীর খারাপের জন্য যেতে পারলাম না, কিন্তু ঈশ্বর সবসময় সহায় আছেন। সে দেখিয়ে দিল, দেখ তোর দেশের সাইবেরিয়া। হঠাৎ করে প্ল্যান, আর তারপর কিছু এইরকম ধামাকা, রাস্তাঘাট সব বরফে ঢাকা, এবারে সিনেমা দেখছি। ট্রেনে আসলে এরকমই দেখতে পেতাম, কিন্তু এতটা হোয়াইট হয়ে দেখতে পেতাম না। আর ফ্লাইটে যেহেতু এসেছিল সেহেতু এতটা হোয়াইট। এই জন্য আপনাদেরকে বলবো, যারা কাশ্মীরে প্ল্যান করছেন, অন্তত উইন্টার কাশ্মীরে একটা ট্রিপ আপনারা ফ্লাইটে করুন, একটা ট্রিপ আপনারা ট্রেনে করুন। অসাধারণ লাগছে, অসাধারণ। মনে হচ্ছে কখন ফ্লাইট থেকে নেমে ছুটতে গিয়ে বরফের মাঝে, প্রকৃতির মাঝে নিজেকে এই বরফের চাদরে মুড়ে ফেলবো। যেদিন থেকে দেখেছিলাম ওই সিনেমা রোজা, সেদিন থেকে হয়েছিল এই জায়গা খোঁজা। কোথায় এই জায়গা, কোথায় এই কাশ্মীর? এই যে এটা হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়ে। কি দুর্দান্ত এই ল্যান্ডিংটা, মানে আলাদাই লেভেলের। শ্রীনগর এয়ারপোর্ট, পুরো এয়ারপোর্টে রানওয়ে ছাড়া বাকি সব কিছু বরফে ঢাকা, সব কিছু। 23 তারিখ এখানে ফ্লাইট বন্ধ ছিল, সব জেসিবি দিয়ে শুধু রানওয়েটাই পরিষ্কার করেছে, বাকি সব ঢাকা বরফে। 27 তারিখও ভয়ানক স্নোফল হবে এখানে, 26-27 পুরো একদম ঢেলে দেবে সব জায়গায় একবার। কাশ্মীর প্রত্যেক বছর বারবার। ফ্লাইট থেকে নেমে উঠে পড়লাম বাসে। মানে ফ্লাইট আর বাস এই ব্যবধানে মনে হলো পুরো ভেতরের আত্মাটা কেঁপে উঠলো। এত ঠান্ডা, এত ঠান্ডা, ভয়ানক ঠান্ডা। আজকে রোদ উঠেছে, কিন্তু চারিদিকে এত বরফ পড়ে আছে না, রানওয়েটুকু বাদ দিলে চারিদিকে বরফ। আর যে বাসে করে যাচ্ছি এখন টার্মিনালে, সেই বাসের ছাদেও বরফ। যে টার্মিনাল যাওয়ার রাস্তায় দেখুন চারিপাশে কি বরফ, কি বরফ। জম্মু কাশ্মীরে যেহেতু অন্য রাজ্যের প্রিপেড সিম কাজ করে না, সেক্ষেত্রে পোস্টপেড সিম অথবা এয়ারপোর্ট থেকে লোকাল প্রিপেড সিমও সংগ্রহ করতে পারেন। এয়ারটেল কিংবা জিও শ্রীনগরে ভালোই কাজ করে। এয়ারপোর্টের ভেতরে তো মনে হয় হিটার চলছিল, এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এক রাস ঠান্ডা, চারিদিকে প্রচুর বরফ। সেই 2023 সালের স্মৃতি মনে চলে এলো। ফাইনালি দেখা হয়ে গেছে বহু পুরনো সঙ্গীর সাথে, যার আমন্ত্রণে আরও একবার কাশ্মীর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ জিজ্ঞাসা করবেন না কাশ্মীরে কীরকম বরফ পাবো, নিজের চোখে দেখে নিন। পুরো এয়ারপোর্টের ভেতরে, এয়ারপোর্টের বাইরে সব বরফে ঢাকা। এমনকি ওই যে পার্কিং, যেখানে আমাদের গাড়ি রয়েছে, সেই পার্কিংও বরফে ঢাকা। পার্কিং দিয়ে যে যাবো গাড়ির কাছে, দেখুন গোটা পার্কিং বরফে ঢাকা। আর এই বরফে চলা মানে জুতো স্কিড করে পড়ে যাওয়ার চান্স 110%। ওই জন্য এবার জুতো আলাদা নিয়েছি। এই জুতো পরে আমি মানস সরোবর ট্রেক করতে গিয়েছিলাম, তো জুতো একটু ডিফারেন্ট জুতো, স্কিড করবে না আর ভিজবেও না। এই আমাদের গাড়ি ইনোভা ক্রিস্টা। টাইম হচ্ছে 12:09। 11টায় ফ্লাইট ল্যান্ড করেছে। বেরোতে বেরোতে, লাগেজ নিতে নিতে, টয়লেট যেতে যেতে, সব কিছু করতে করতে 1 ঘন্টা কেটেই গেল। তারিফ ভাই, হাবি কাহা চলেঙ্গে? হাবি সোনমার্গ। 120 কিলোমিটার এয়ারপোর্ট থেকে হচ্ছে সোনমার্গ। তো আজকের দিনটা সোনমার্গ এই জন্য রেখেছি, কারণ আজকে সোনমার্গে কিন্তু স্নোফলের চান্স আছে। চান্স আছে মানে স্নোফল হচ্ছে, এবার সকালে হয়তো হয়ে গেছে, বিকালে যদি কপাল ভালো থাকে তাহলে স্নোফল পেয়ে যাবো। এবং 120 কিলোমিটার যাবো, আবার 120 কিলোমিটার এসে হোটেলে রেস্ট নেবো। আবার কাল যাবো হচ্ছে গুলমার্গ। আমি 3 দিনের জন্য এসেছি। 72 ঘন্টায় ফাটিয়ে কাশ্মীর এনজয় করবো। আর শুধু দেখুন চারদিকের কি অবস্থা। শ্রীনগর এয়ারপোর্ট থেকে গুলমার্গ হচ্ছে 57 কিলোমিটার, আর পেহেলগাম হচ্ছে 90 কিলোমিটার। অনেকেই জানতে চান বা আমার গ্রুপ টুডে জানতে চেয়েছেন যে আমরা যখন শ্রীনগর থেকে কলকাতা ব্যাক করবো বা দিল্লি ব্যাক করবো, কোন ফ্লাইট নেব? সবসময় ফ্লাইট নেবেন হচ্ছে দুপুরের ফ্লাইট, কখনো সকালের ফ্লাইট নেবেন না। তার কারণ হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট তো ডিফেন্স এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে যখন আপনি আসছেন, এখানে কিন্তু বাইরে অনেকক্ষণ ধরে চেক হয়, ব্যাগপত্র সময় লাগে। মানে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এইসব এয়ারপোর্টের সাথে কিন্তু শ্রীনগর এয়ারপোর্টে তুলনা করলে হবে না। এখানে সিকিউরিটিতে অনেকটা সময় লাগে। তার জন্য যখন আপনারা শ্রীনগর থেকে চেক আউট করছেন, সবসময় কিন্তু দুপুরের দিকে বা বিকালের দিকে ফ্লাইট নিন, এবং অন্তত 2 ঘন্টা আগে, 2 থেকে 2.5 ঘন্টা আগে কিন্তু আপনারা এয়ারপোর্টে আসুন। শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিলাম সোনমার্গের উদ্দেশ্যে। প্রসঙ্গক্রমে বলে রাখি, 2026 সালের এপ্রিল মাসে 4 তারিখ থেকে 9 তারিখ টিউলিপ কাশ্মীর গ্রুপ ট্যুর রয়েছে। আপনারা আমার দর্শক এবং কাশ্মীর যেতে ইচ্ছুক, তারা ট্যুর আইটিনারি পেতে নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের এয়ারপোর্ট থেকে পিক আপ, এয়ারপোর্টে ড্রপ, স্টেশন থেকে পিক আপ, স্টেশনে ড্রপ, এবং সমস্ত রকম কিন্তু সাইট সিন, এমনকি গুলমার্গের যে গন্ডোলার ফার্স্ট পেজের টিকিট, যে টিউলিপ গার্ডেন, সেই টিউলিপ গার্ডেনের এন্ট্রি টিকিট, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, সব জায়গার এন্ট্রি টিকিট কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। এমনকি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। হোটেল তো আপনাদের সন্ধ্যাবেলা আমি দেখিয়ে দেবো আজকে। শুধু একটা কথাই বলবো, যারা যেতে ইচ্ছুক বুকিং তাড়াতাড়ি করে নিন, গ্রুপ ট্যুরের নয়, ট্রেন বা ফ্লাইটের। আগে ট্রেন, ফ্লাইটের টিকিট বুক করান, তারপরে আমার ট্রিপে আপনারা জয়েন করে নেবেন। যে রাস্তা ধরে আমরা চলেছি, এটা হচ্ছে
NH1 জাতীয় সড়ক 1, যেটা কানেক্ট করা হচ্ছে শ্রীনগরের সঙ্গে লে বা লাদাখকে। যখন আমরা এরপরে ওই জুন মাসে লাদাখের গ্রুপ ট্যুর করব, তখন আমরা শ্রীনগর থেকে এই রোড ধরে কিন্তু লাদাখ যাব। ওই পাহাড় টাহাড় সব সাদা হয়ে আছে বরফে, এত বরফ। এই রাস্তাতেও বরফ থাকে, সকালবেলায় হয়তো ছিল, এখন মেল্ট হয়ে গিয়েছে, কারণ এই যে রাস্তার পাশে পাশে সমস্ত গাছ, সেই গাছের সব বরফ জমে আছে। অপূর্ব সুন্দর লাগছে, আর আকাশে সেই রকম মেঘ। সামনের পাহাড়গুলো শুধু দেখুন কত সুন্দর লাগছে। এখান থেকে সোনমার্গ হচ্ছে আর মাত্র 47 কিলোমিটার। যত আমরা আগে আগে যাচ্ছি তত বরফের পরিমাণ বাড়ছে। সোনমার্গের সঙ্গে আমাদের দূরত্ব ধীরে ধীরে কমে আসছে, সেই সঙ্গে আশেপাশে বাড়ছে বরফের বিস্তার। নদীর ওই পারে ছোট ছোট সব গ্রাম, জনজীবন থেকে শুরু করে ঘরবাড়ি কয়েক ফুট বরফের নিচে। সোনমার্গ প্রত্যেক বছর এই সময় আসি, কিন্তু এই বছর বরফের পরিমাণ অনেকটাই বেশি। আমার মন তখন পড়েছিল আবহাওয়ার পূর্বাভাসের দিকে। স্নোফল কি পাবো? যদি পাই তাহলে সারাদিনের ক্লান্তির কিছুটা হলেও অবসান হবে, আর যদি নাও পাই তাও মন বলছে আগে আরও বরফ রয়েছে। সোনমার্গ কি আদৌ পৌঁছতে পারবো, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। পৌঁছাবো তার গ্যারেন্টি নেই, কারণ প্রচুর গাড়ি নাকি বরফের জন্য আটকে আছে রাস্তা, এখনো রাস্তা পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি। 40 কিলোমিটার আগে থেকে এরকম বরফ, তাই 40 কিলোমিটার পরে গিয়ে আমরা কিরকম বরফ পাবো? একটানা পথ চলার মাঝেই একবারের জন্য বিরতি নিলাম। বাইরে তাপমাত্রা বলছে -6। এতক্ষণ গাড়িতে বসছিলাম, কিছু বুঝতে পারিনি। গাড়ি থেকে নেমে আসার পর মানে ঠান্ডা হাওয়ার ঝলকানি পুরো বুঝিয়ে দিল যে এটা কলকাতা নয়, এটা হচ্ছে কাশ্মীর। তো সোনমার্গ যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি একটা জায়গাতে। এখান থেকে সোনমার্গ আর হয়তো 35 কিলোমিটার বা 36 কিলোমিটার হবে। তো এখানে একটা ধাবাতে খাওয়া দাওয়া করব। এই যাত্রাপথে কিন্তু আপনারা খাবার দোকান প্রচুর পেয়ে যাবেন, যারা লাঞ্চ করবেন বা কিছু স্ন্যাক্স টাইপের খাবার দাবার খাবেন। 2023 সালে যখন আমি কাশ্মীর এসেছিলাম, তখন আমি সোনমার্গ আসতে পারিনি। এবার মনে হচ্ছে যেন বরফ আরও বেশি পড়েছে আর ঠান্ডা আরও বেশি। এখানে খাবার অর্ডার যা দিলাম, খাবার খাওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে খানিকটা সময় এই হিটারের পাশে বসে থাকা। মানে এটাই এখন মনে হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। আমরা বলি যে বরফ দেখবো, কিন্তু বরফে আসার পর খানিকক্ষণ থাকলে না অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর এমনিতে শরীর এত ভেঙে গিয়েছে না, আর সেই ঠান্ডার সঙ্গে লড়াই করা, সেই ব্লু টি শার্ট পরে বরফে দৌড়ানো আর মনে হয় পারবো না। আর সেই সাথে বলবো, এই রোডে কিন্তু যেখানে খাওয়া দাওয়া করবেন ভেজ খাবারের চেষ্টা করবেন। এখানে অর্ডার দিলাম হচ্ছে গরম গরম ভেজ ফ্রাইড রাইস। বাট এখানে ভেজ ফ্রাইড রাইস, কাশ্মীরি পোলাও মোটামুটি একই রকম দেখতে। বলেছিলাম লেস অয়েলি বানাতে, সবজি দিতে, বা যেখানে অয়েল ভালোই আছে। চাল ডাল নিয়ে এসেছি, ব্রাউন রাইস, মুসুর ডাল নিয়ে এসেছি। আমি তো বাড়িতে সব খাবার খাই না, তো যতক্ষণ না মেন হোটেলে পৌঁছাবো ওখানে তো রান্নাটা হবে, এখানে তো আর সে সুযোগ নেই। তো এখানে একটু এই খেয়ে চালাতে হবে। খাওয়া দাওয়া তো কিছুই হলো না, মাঝখান থেকে পোশাক পরিবর্তন করার একটা মৌকা পেলাম। ওই জ্যাকেটে তো কাজ হচ্ছে না। DDL যে জ্যাকেট সুইজারল্যান্ডে ঠিক ছিল, বাট এই কাশ্মীর ল্যান্ডে ঠিক নেই। তো আমি সাইবেরিয়া যাওয়ার প্ল্যান করেছি, আমি আর প্রিয়ম। মোটামুটি প্ল্যান ফাইনাল ছিল, যদি আমার হেপাটাইটিস না হতো তাহলে তো ডেফিনেটলি যেতাম। এই সময় আমি সাইবেরিয়া থাকতাম, ওই ইয়াকুৎস, তারপর ইরকুৎস। তো ওখানে যাওয়ার জন্য এই জ্যাকেটটা কিনেছিলাম। এবার একটু মনে হচ্ছে রিলিফ পাচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও আমাদের পথ চলা শুরু। আর সময় বলছে বেলা 2:30, 3টের মধ্যে পৌঁছে যাব। দেখুন যত আগে যাচ্ছি তত বরফ বাড়ছে, আকাশও মেঘলা হয়ে আছে। এখানে গাছে টাছে, ঘর বাড়ি সব জায়গায় বরফের ছড়াছড়ি। সোনমার্গ তখনও 20 কিলোমিটার। রাস্তার দুই পাশে বরফের পরিমাণ দেখে মনে হলো হয়তো পৌঁছে গিয়েছি আজকের গন্তব্যে। বাড়িঘর তো বটেই, এমনকি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো পর্যন্ত বরফের চক্রবুহে আটকে পড়েছে। বরফ গলে না যাওয়া পর্যন্ত বেরিয়ে আসতে পারবে বলে তো মনে হয় না। তারই মধ্যে একটা জায়গাতে টুরিস্টরা গাড়ি থেকে নেমে বরফের মধ্যে দারুণ এনজয় করছে। মনেই হচ্ছে না এটা কোনো রাস্তা, এ যেন স্নোল্যান্ড। কলকাতা থেকে খুব সকালে বেরিয়ে দুপুরের মধ্যে পৌঁছে গেছি এমনই সুন্দর একটা জায়গাতে। এত বরফ দেখে নেওয়ার পর আর কি সোনমার্গ যাওয়ার দরকার আছে? সোনমার্গের আগে রয়েছে এখানে জেড মোড় টানেল। গত বছর এই টানেলটা দেখেছি। তো টানেল এখানে গাড়ি আটকাচ্ছে, কেন আটকাচ্ছে, কি গল্প, সেটা এবার জানবো। কিছু গাড়ি যাবে, কিছু গাড়ি যাবে না। চেন হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা গাড়িকে এরা জিজ্ঞেস করছে চেন আছে কিনা, মানে চাকায় চেন বাঁধানো, চেন আছে কিনা। কারণ ওপরে যাচ্ছি, এরপরে স্নোফল হয়ে গেল, পুরো রাস্তা বরফ, সে গাড়ি রাস্তা সাফ করতে সময় লাগবে। এবার বরফের মধ্যে দিয়ে যদি গাড়ি চলে, এবার যদি চেন না থাকে গাড়িতে, চাকায় চেন পড়ানো না থাকে, গাড়ি স্কিড করবে, ভয়ানক স্কিড করবে, চলবেই না বলতে গেলে। একটা গাড়ি স্কিড করলে তার পরের গাড়িতে ধাক্কা লাগবে, তারপরের গাড়িতে গিয়েও ধাক্কা মারবে। এরকম সিচুয়েশন মাঝে মধ্যেই হয়, আপনারা ভিডিওতে দেখেছেন বা আমি নিজের চোখেও দেখেছি। তার জন্য এখানে জিজ্ঞেস করলো যে আপনার গাড়িতে চেন আছে কিনা। আর আমাদের এই গাড়িতে কিন্তু চেন রয়েছে। মানে যদি প্রচুর স্নোফল হয়ে যায়, রাস্তা বাস্তা বরফে পুরো আটকে যায়, তখন চেন পরিয়ে আর কি গাড়িকে ওপর থেকে নিচে নামানো বা নিচ থেকে ওপরে ওঠানো হবে। গত বছর
অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে খুলে দেওয়া হয় এই পথে নবনির্মিত জেডমোর টানেল বা সোনমার্গ টানেল। গগনগিয়ার থেকে সোনমার্গ 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণের উদ্দেশ্য ছিল ভারী তুষারপাত হলেও শ্রীনগরের সঙ্গে সোনমার্গের সড়ক যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখা। ফাইনালি সোনমার্গে এসে পৌঁছালাম। সোনমার্গে এসে পৌঁছানোর পর এ হচ্ছে ওয়েস ভাই। নেক্সট গ্রুপ টুরে যারা আসছেন আমাদের গেস্টরা, তো ওয়েস ভাইকে আমরা স্পেশালি আমাদের গ্রুপে রাখবো হচ্ছে আমাদের ক্যামেরাম্যান হিসাবে, যেন আমাদের সমস্ত গেস্টদের ভিডিও ছবি ওই তুলতে পারে। তো আজ ও এখানে প্রেজেন্ট আছে, তো ওর সাথে যাবো, আমি কিছু আমার জন্য রিলস বানাবো। তারপরে আমার সঙ্গে যারা গ্রুপ টুরে আসছেন তাদের জন্য তো রিলস হবেই হবে, তাদের তো প্রত্যেকটা মুহূর্তই ক্যাপচার করা হবে, ব্লগেও থাকবে, রিলসেও থাকবে। কোনো দর্শক বন্ধু জিজ্ঞেস করেছিল যে আপনারা গ্রুপ ট্যুরে কোন গাড়ি প্রোভাইড করবেন, তা আমরা কিন্তু গ্রুপ ট্যুরে আমাদের গেস্টদের জন্য আরবানিয়া এই গাড়ি প্রোভাইড করব, টেম্পো ট্রাভেলার নয়, এই গাড়ি থাকবে। ওইদিকে রয়েছে থার্জেস গ্লেশিয়ার, বাট ওইদিকে কেউ যাবে কিনা আমি জানি না, যাচ্ছে কিনা। সবাই তো দেখছি সব এখানেই ঘুরে বেড়াচ্ছে, সব দিকে তো বরফ, মানুষ কোথায় ছেড়ে কোথায় যাবে। শীতের জন্য যা যা লাগে সেগুলো কিন্তু সব সাথে করে নিয়ে আসুন। ভালো একটা জ্যাকেট সঙ্গে রাখতে পারেন, গ্লাভস রাখতে পারেন, ভালো মোজা রাখতে পারেন। ডেকাথলন, ওয়াইল্ড ক্র্যাফট, মোটামুটি এগুলো ভালো ব্র্যান্ড, আমি এগুলো ইউজ করি। বাট তার থেকে যদি ভালো জ্যাকেট পেতে চান তাহলে হচ্ছে কলম্বিয়া বেস্ট, যেটা আমি ইউজ করছি এখন। এর নিচে আমি একটা পাতলা টি শার্ট পরে আছি, আর কিচ্ছু পরে নাই। আর এখন টেম্পারেচার এখানে মাইনাস। আমরা শুরু করেছিলাম আজকে সকাল 17 ডিগ্রি দিয়ে, এখানে এখন -4 কি 5, তার কমও হতে পারে। দাদা তোমার ভিডিও প্রচুর দেখেছি, শুনে হঠাৎ চোখ ঘোরালাম, দেখলাম আমাদের সব বাঙালি দর্শক বন্ধুরা। কোথা থেকে আসা হয়েছে? আমরা উলবেড়িয়া, হাওড়া উলবেড়িয়া। যা, কলকাতা বলেনি শুনে ভালো লাগলো। হাওড়া উলুবেড়িয়া। কবে আসা হয়েছে এখানে? কথা হয়েছে 19 তারিখ উঠেছি, হ্যাঁ। 21 তারিখ নেমেছি। 21 তারিখ আজকে দিয়ে স্নোফল আসতে সরে আসো। স্নোফল, হ্যাঁ, স্নোবল পেয়েছি। এই যে মানুষজন ভয় পাচ্ছে আসবো কি আসবো না, তাদের জন্য কি বার্তা দেবে? তাদের জন্য বার্তা দেবো, একবার আপনারা আসুন, এসে দেখুন, দেখে ভালো অবশ্যই লাগবে। আমাদের দেশেরই তো অংশ এটা। একদম 23 তারিখে যারা স্নোফল পেয়েছে ওই শ্রীনগরে, তারা যা পাওয়ার তো পেয়ে গিয়েছে। আর এখানে এসে এখানে তো হালকা হালকা স্নোফল হচ্ছে, আর বরফ কি একদম চিনির মতো বরফ। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, সুইট কর্ন, ওই 50 টাকা করে, যা দাম ছিল 2 বছর আগে আজও তাই আছে। আমাদের যেতে হবে হচ্ছে উপরে, এইটা পার করে। ভয়ানক ঠান্ডা। যারা সোনমার্গ আসে তারা যায় হচ্ছে থার্জিয়াস গ্লেশিয়ার, এখান থেকে ঘোড়া করেও যায়, হেঁটেও যায়। এই যে পাহাড়টা না, উল্টো দিকটা থার্জিয়াস গ্লেশিয়ার, কিন্তু এবার এত বরফ যাওয়ার কোনো চান্সই নেই। আরেকটা জায়গা আছে এখানে, সেটা হচ্ছে ওই জজিলা পাস 0 পয়েন্ট, কিন্তু 0 পয়েন্টে এখন গাড়ি যাচ্ছে না, রাস্তা বাস্তা পুরো বন্ধ। ওটা হয়তো এপ্রিল মাসে দিয়ে খুলতে পারে। বাকি এখানে যা বরফ আছে আমি বলবো হচ্ছে এনাফ। মার্চ মাস পর্যন্ত যদি আপনারা আসেন, মার্চেও বরফ থাকবে, এপ্রিলেও বরফ থাকবে, হয়তো এতটা কাজে থাকবে না, পিছিয়ে থাকবে, বাট বরফ আপনারা পাবেন। সাংঘাতিক বরফ, মানুষজন সেই লেভেলে এনজয় করছে। এটা যদিও কাশ্মীরের এখন সিজন নয়, এটা হিসেব অনুযায়ী অফ সিজন, তাও দেখুন কত লোক এখানে রয়েছে। চারিদিকে ছোটি ছিটি লোক রয়েছে। এমনিতে বিকেল হয়ে গেছে, অনেক লোক ফিরে গিয়েছে। যদি আমি একটু সকালের দিকে আসতাম, মোটামুটি 12টা-1টার দিকে, তাহলে লোক দেখাতে পারতাম যে কত লোক এখানে এসছে। রোজই তো আসছে। আর কালকে 26 জানুয়ারি, কালকে ছুটির দিন, কালকে আরও ভিড় হবে। ঠিক আছে, একটু রিলস বানিয়ে নিই। চলো ওয়েস ভাই, এরকম করে জাস্ট রিলস করতে গিয়ে মনে হচ্ছে হিলসে এসেই মারা যাবো। এত ঠান্ডা, এত ঠান্ডা। এখন বলছে জ্যাকেট পরো, কখনো বলছে জ্যাকেট খোলো, কখনো বলছে গ্লাভস পরো, গ্লাভস খোলো। ভাই अभी क्या करना होगा, क्या करूं मैं? এখনো বলবে কি করতে হবে। -6 बर्फ उठाओ यार, उठा लिया। ओके जी, ओके।
ভুল হয়েছে, ভুল হয়েছে। वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা কিন্তু সবাইকে বারণ করছেন, ওদের হাতে বাঁশি রয়েছে, বাঁশি বাজিয়ে বারণ করছেন যে উপরে যাবেন না, কারণ উপরে এত বেশি বরফ তো যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, কোথায় মানুষ বরফের মধ্যে ধসে ঢুকে যায় ভেতরে, প্রচুর বরফ উপরে। তো বলছে যে আপনারা এর মধ্যেই থাকুন, এই টেরিটরিতে থাকুন, এখানে এনজয় করার করুন, বাট উপরে কেউ যাবেন না। যাদের বরফে হাঁটাচলা করার অভ্যাস নেই, কোন জায়গায় পা ফেলবো কোন জায়গায় পা ফেলবো না, সেক্ষেত্রে কিন্তু পা স্কিড করে যায়। এটাও যখন পড়ে গেল বরফে, এইদিকে দেখছিল, ব্যাস পড়ে গেল। এখানে প্রচুর মানুষ পড়ে যায়, পড়ে যাওয়ার পরে চরম লাগেও। বয়স্ক মানুষ টানুষ হলে বা ওদের শরীর যদি ভারী হয়, বেকায়দায় পড়লে প্রচণ্ড লাগে, হাতে ফাতে হাত ভেঙেও গেছে অনেকজনের। ওই জন্য বলবো যে এরকম কিন্তু একটা পোল, হাইকিং পোল, এই হাইকিং পোল কিন্তু অবশ্যই সাথে রাখুন। এক্সপেকটেশন ছিল যে আজকে স্নোফল হবে, বাট এক্সপেকটেশন আর মেলেনি, স্নোফল পাইনি। হয়তো হতে পারে আর একটু সন্ধ্যা হওয়ার পরে, বাট এখানে আর বেশিক্ষণ থাকা সম্ভব নয়। এমনিতে শরীর ক্লান্ত, আপনারা দেখছেন সেই ভোর রাত থেকে জার্নি চলছে। এখান থেকে আপাতত ফিরে যাবো, কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে, গিয়ে একটু রেস্ট নিতে হবে। কাহা সে আয়ে বেটে? मैं आया हूँ लखनऊ से, यूपी लखनऊ। यूपी लखनऊ से। कैसा लग रहा है? बहुत बढ़िया लगा। बहुत बढ़िया। आप ब्लॉगर हैं? हाँ, कौन से क्लास में हो आप? मैं 4th में। फोर्थ में हो? এই দেখুন পলের মধ্যে কিন্তু ক্লাস পড়ে পড়ে। কাশ্মীর पहली बार आए हो? जी नहीं, दूसरी बार। दूसरी बार। ওই দেখুন আবার পড়ে গেছে। প্রত্যেকে কেউ না কেউ পড়ছে আর হাতে লাগাচ্ছে, ওই জন্য হাইকিং পোল রেকমেন্ডেড। সোনমার্গ থেকে যখন শ্রীনগর ফিরে এলাম তখন বেলা ফুরিয়ে সন্ধে নেমেছে। হোটেলে ফিরে এসে একটু ফ্রেশ হলাম, এত ঠান্ডা কনকন করে কাঁপছি, মোজা ফোজা পরে বসে আছি। এবার আসতে এদের এখানে ভুল সিস্টেম খাওয়া, তো আমি সঙ্গে চাল ডাল নিয়ে এসেছি, ব্রাউন রাইস, মুসুরির ডাল, তো দিয়ে দিলাম প্যাকেটটা, বললাম যে আমাকে একটু ওই চাল ডালে করে দেন। ছবি দেখালাম কীরকম খাবার আমি খাই, তো ছবি দেখার পর কীরকম বানিয়েছে একটু দেখাই আপনাদেরকে। মানে ওরা না ওদের ইয়েতে খিচুড়ি বানিয়ে দিয়েছে, এর মধ্যে হলুদও দিয়েছে, একটু জিরেও আছে দেখছি, আলুও রয়েছে, গাজরও রয়েছে, বলে মটরশুঁটি এখন নেই, কালকে এনে দেবো। বললাম তাই করবেন। তো এই খাবারটা কিন্তু বেশ লাগছে, বাড়িতে আমি সন্ধ্যে 7টার সময় খেয়ে নিই, বাট এখানে এখন প্রায় 10টা বাজতে চললো। কেমন লাগলো আজকের কাশ্মীর সিরিজের প্রথম পর্ব অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে সকালে ছিলাম কলকাতায়, বিকেলে কাশ্মীরের বরফের মধ্যে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সেই সাথে বলবো যারা আমাদের সাথে নেক্সট কাশ্মীর গ্রুপ ট্যুরে, টিউলিপ কাশ্মীর গ্রুপ ট্যুরে, যেটা হবে হচ্ছে 4 এপ্রিল থেকে 9 এপ্রিল 2026, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক বা আসতে ইচ্ছুক তারা আমাকে ইমেল করতে পারেন, এবং সেই সাথে নিচে দেওয়া ফোন নম্বরে ফোনও করতে পারেন, বা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনাদের আইটিনারি জানার জন্য। এবং আপনারা যদি সেই ট্যুরে আসেন, কথা দিলাম আপনাদের ট্রিপ এরকমই সুন্দর হবে, হয়তো এর থেকেও সুন্দর হবে। সবাই ভালো থাকুন, ফিট থাকুন, গুড নাইট, আর লাভ ইউ।